নমস্কার, আমি জয়ন্তী চক্রবর্তী বলছি। স্যাটারডে সাসপেন্স উইথ জয়ন্তীতে আজ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতি শনিবার ঠিক সন্ধ্যে 7টার সময় আমি আপনাদের কাছে চলে আসি একটি স্বরচিত অলৌকিক গল্পের উপহার নিয়ে। আজও আমি তেমনি একটি গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম অভিশপ্ত কাছারি বাড়ি। আমরা সবাই জানি রাজস্থানের চিতোরগড়ে রানী পদ্মিনীর সঙ্গে জহরব্রতে সতী হয়েছিলেন 700 নারী। আমাদের এই অজ্ঞাত অখ্যাত এক পল্লী বাংলার প্রত্যন্ত গ্রামের প্রান্তে আজও কিন্তু কেঁদে চলেছে জহরব্রতের সতীরা। কেউ খবর রাখে না তার, কিন্তু এই বাংলাতেই একদিন ঘটেছিল ঠিক এইরকমই এক ঘটনা। আমি সেই ঘটনার প্রেক্ষাপটে রচিত একটি গল্প নিয়ে আপনাদের কাছে আজ চলে এসেছি। গল্পের নাম অভিশপ্ত কাছারি বাড়ি। ধ্বংসাবশেষ বললেই আমার মনশ্চক্ষে ভেসে ওঠে আমার মামার বাড়িতে দেখা বিশাল মাঠের মাঝখানে পড়ে থাকা এক ভাঙা চোরা বিশাল প্রাসাদের ধ্বংসস্তূপ। জঙ্গল আর আগাছায় ভরে আছে গোটা এলাকাটা। সাপ আর ভূতের ভয়ে কেউ ওই পোড়ো বাড়িটার ধার পার মারায় না। দিনের বেলাতেই আশপাশে যেতেই গা ছমছম করে। লোকে বাড়িটার নাম রেখেছে ভূতের বাড়ি। আজ আমার গল্পটা অতীতের ধ্বংসস্তূপ এই পোড়ো বাড়িটাকে নিয়ে। কি হয়েছিল তবে বলি। আমার মনে আছে সেবার মামার বাড়ি গেছি গরমের ছুটিতে। এই পটুয়াবাড়ি গ্রামটা হলো হুগলি জেলার এক প্রত্যন্ত গ্রাম, যাকে চলতি ভাষায় বলে গন্ডগ্রাম। আমরা তখন থাকতাম কলকাতায়। স্কুলের গরমের ছুটি পড়লেই প্রতি বছর আমরা মামার বাড়ি যেতাম। গ্রামের বাড়ির আম, কাঁঠাল, জাম, জামরুল, খেজুর ইত্যাদি গাছ এই সময় ফলে ভরে থাকে। মামাতো ভাই বোনদের সঙ্গে সকাল বিকেল সেই সব গাছে চড়ে ফল পাড়ার কি যে আনন্দ তা ভাষায় প্রকাশ করবার নয়। প্রতি বছর এই সময়টার জন্যই আমরা একেবারে উদ্গ্রীব হয়ে বসে থাকতাম, সব দুটো ভাই বোনেরা। সেবার আমি তখন সবে হায়ার সেকেন্ডারি দিয়েছি, সামনে বিরাট ছুটি। সেকালে হায়ার সেকেন্ডারির রেজাল্ট বের হতো প্রায় মাস 3 পরে। আমি ভাবলাম ছোট ভাই বোনেরা ফিরে আসুক, আমি থেকে যাব মামার বাড়ি পুরো ছুটিটা। আমার মামার বাড়ির থেকে বেশ খানিকটা দূরেই ছিল একটা বিশাল ফুটবল খেলার মাঠ। প্রতিদিন সকাল বিকালে সেখানে সারা গ্রামের ছেলেরা খেলতে আসতো। ততদিনে ফুটবলে আমার বেশ নাম ডাক হয়ে গেছে। উত্তর কলকাতার বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের মেম্বার হয়ে নিয়মিত খেলি। ফুটবল সিজনে খেলতে যাই এখানে ওখানে, বাইরের টিমের হয়ে ভাড়া করা প্লেয়ার হিসেবে খেলি। আমার পড়ার ঘরের দুটো তাক ভর্তি হয়ে গেছে পুরস্কার পাওয়া মেডেল, শিল্ড আর কাপে। ফুটবল ছাড়াও ব্যায়াম সমিতিতে গিয়ে নিয়মিত শরীর চর্চাও করি। পাড়ায় ডাকাবুকো ছেলে বলে আমার তখনই রীতিমতো নাম ডাক হয়ে গেছে। যাই হোক, মামার বাড়ি এসে এত বড় মাঠ আর এতজন খেলোয়াড় সঙ্গী সাথী পেয়ে আমি তো খুব খুশি। রোজ বিকেলে খেলতে যাই, ফিরি সন্ধ্যা হয়ে যাবার অনেক পরে। বাবা মার ছোট দুটো ভাই বোন ফিরে গেছে কলকাতায়, কিন্তু বকাবকি করবারও কেউ নেই, যাকে বলে চূড়ান্ত স্বাধীনতা। সেদিন বিকেল বেলাতেও এইরকম খেলা জমে উঠেছে মাঠে। আমাদের মাঠের পূব আর পশ্চিমে দুটো গোল পোস্ট। পশ্চিমের গোল পোস্টটার ঠিক পিছনেই ছিল সেই বিশাল বাড়িটার ধ্বংসাবশেষ। অনেকখানি জায়গা নিয়ে দাঁড়িয়েছিল পোড়ো বাড়িটা। চারপাশে ঘন জঙ্গল, এতটাই ঘন ছিল যে তার আড়ালে কি আছে না আছে কিছুই তেমন স্পষ্ট করে দেখা যেত না। সেদিন কি হলো, খেলতে খেলতে আমার পায়েই একটা বল গোল পোস্ট পেরিয়ে গিয়ে পড়ল ওই পোড়ো বাড়িটার সীমানায়। সাধারণত যা হয় এক্ষেত্রে কিন্তু তা হলো না।
সঙ্গে সঙ্গে বলটা কুড়িয়ে আনবার জন্য কেউ কিন্তু সেদিকে ছুটে গেল না। আমি যাচ্ছিলাম, কিন্তু সবাই হই হই করে উঠল, বলল, খবরদার, ভুলেও যাবি না ওইদিকে, গেলেই সর্বনাশ। কেন সর্বনাশ? আমি জিজ্ঞেস করলাম। ওরা বলল, ওটা ভূতের বাড়ি। আমি বললাম, ভূত বলে কিছু নেই, তোরাই গেঁয়ো ভূত, তাই চারিদিকে খালি ভূত দেখিস। ওরা বলল, সে তুই যা খুশি বল, ওখানে আমরা বাবা যাবো না, তোকেও যেতে দেবো না। একজন বলল, দাঁড়া, তোর দিদুনকে গিয়ে বলে দিচ্ছি। দিদুনের নাম শুনেই আমি চুপসে গেলাম। দিদুন রেগে গেলেই বাবাকে বলে দেবে, আর বাবা এসে আমাকে নিয়ে চলে যাবে কলকাতায়। আমার সব স্বাধীনতায় দাঁড়ি পড়ে যাবে। অগত্যা আমি আর পোড়ো বাড়িটার দিকে গেলাম না। সন্দেহ হয়ে গিয়েছিল। আমরা সবাই মিলে মাঠের ওপর গোল হয়ে বসে গল্প করতে লাগলাম। আমি বললাম, তোরা তো বললি ভূতের বাড়ি ওটা, তাহলে ও বাড়ির ভূতের গল্পটাই বল শুনি। ওরা বলল, ভূত আমরা চোখে দেখিনি, কিন্তু একবার, সে অনেকদিন আগের কথা, এই মাঠেই বল নিয়ে খেলছিল ছেলেরা। তখনও একটা বল গিয়ে পড়েছিল ওই পোড়ো বাড়িটার জঙ্গলের মধ্যে। একটা 10-12 বছরের ছোট ছেলে বল খোঁজবার জন্য গিয়ে ঢুকেছিল ওই ভূতের বাড়িটার ফটক পেরিয়ে। তারপর কিন্তু সে আর ফেরেনি। তার বাবা লোকজন ডেকে বন জঙ্গল কাটিয়ে অনেক খোঁজাখুঁজি করেছিল পরের দিন, কিন্তু সেই ছেলেটা যেন পুরোপুরি মিলিয়ে গিয়েছিল হাওয়ায়। তাকে কেউ আর কখনো কোথাও দেখতে পায়নি। সেই থেকে ওই পোড়ো বাড়িটাকে সবাই ভূতের বাড়ি বলে। কেউ ভুলেও ওদিকে গরু ছাগল পর্যন্ত বাঁধতে যায় না। সবাই জানে ওই ভাঙা ফটকটা একবার পার হলেই কেউ আর ফিরে আসতে পারে না। পোড়ো বাড়ির ভূতেরা তার ঘাড় মুটকে আস্ত গিলে খায়। হাড়গোড় পর্যন্ত পড়ে থাকে না, থাকলে চিল শকুন উঠতো না আকাশে। সেদিন চুপচাপ ফিরে এলাম মামার বাড়ি। রাতে খাবার সময় দিদুনকে সব ঘটনাটা বললাম। দিদুনের তো শুনেই মাথায় হাত। 33 কোটি দেব দেবীর পায়ে মাথা ঠুকতে লাগলেন আমাকে ভালোই ভালোই ফিরিয়ে দেবার জন্য। আমি তখন দিদুনের কাছে জানতে চাইলাম, দিদুন, তোমাদের এই ভূতের বাড়িটার ইতিহাসটা কি জানো? জানলে আমায় একটু বলো না, আমার খুব কৌতূহল হয়। বাড়িটা দেখলেই জানতে ইচ্ছা হয় কি বিশাল রহস্য লুকিয়ে আছে ওই বাড়িটার মধ্যে। দিদুন শুনে খানিকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তোর বয়স কত হলো রে? আমি বুক ফুলিয়ে বললাম, HS দিয়েছি, 18 বছর বয়স হয়ে গেছে আমার। দিদুন বললেন, ও ঠিক আছে, তবে শোন, এই গল্প আমি আর কাউকেই বলিনি, শুধু তোকে বলছি। কেন, সেটা গল্প শুনলেই বুঝতে পারবি। ওই বাড়িটা ছিল এক বড় ধনী জমিদারের কাছারি বাড়ি। তখন দিল্লিতে আকবর বাদশার রাজত্ব চলেছে। আকবর বাংলা দখল করে নিলে পর বড় বড় জমিদারেরা মুঘলদের বশ্যতা মেনে নিতে রাজি হলো না। ঈশা খাঁ, মুসা খাঁ, এরা সব ছিলেন বড় বড় জমিদার। এইরকম 12 জন বড় বড় জমিদার ছিলেন, যাদের একসঙ্গে বলা হতো 12 ভূঁইয়া। এদের মধ্যে চাঁদ রায়, কেদার রায়ও ছিলেন। আমি সঙ্গে সঙ্গে বলে উঠলাম, হ্যাঁ হ্যাঁ, পড়েছি তো, চাঁদ প্রতাপের হুকুমে হঠিতে হয়েছে দিল্লি নাথে, সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা। দিদুন বললে, হ্যাঁ, সেই কেদার রায় ছিলেন ভীষণ দাপুটে একজন জমিদার। ঢাকা বিক্রমপুর ছিল তার জমিদারি। সারা বাংলায় আরো নানা জায়গায় ছড়ানো ছিল তার কেনা মহল। সব মহলেই একটা করে কাছারি বাড়ি থাকতো। আমাদের এই পটুয়াবাড়ি গ্রামেও তেমন ছিল ওই কাছারি বাড়ি, যেটাকে এখন সবাই ভূতের বাড়ি বলে। যাই হোক, ওই কাছারি বাড়িতে তখন নায়েব, গোমস্তা, চাপরাশি সবাই থাকতো। থাকতো পাইক পেয়াদারা, হিন্দু মুসলমান প্রজারা তাদের খাজনা দিয়ে যেত ওই কাছারি বাড়িতে এসে। বেশিরভাগ ভূঁইয়াই ছিলেন মুসলমান সম্প্রদায়। তবে হিন্দু জমিদার কেদার রায়ের জমিদারি এলাকায় 2 সম্প্রদায়ের মানুষই বাস করত। তার জমিদারিতে হিন্দু মুসলমানে কোনো দাঙ্গা মারামারি ছিল না। সবাইকেই সমান নজরে দেখতেন জমিদার কেদার রায়।
জমিদার মহল দেখাশোনার কাজে গ্রামে এলে ওই কাছারি বাড়িতে থাকতেন। তখন সে কি হুলস্থুল পড়ে যেত। আশপাশের 10টা গ্রাম থেকে প্রজারা আসতো জমিদারের সঙ্গে দেখা করতে। খাজনা দেয়া ছাড়াও নিজেদের সুখ দুঃখ অভাব অভিযোগ সমস্ত কথা তারা জানাতে আসতো জমিদারকে। আর জমিদার বাড়িতেই থেকে যেত 2-4 দিন। এই সময়টা গ্রামে যেন মেলা বসে যেত, প্রচুর বেচা কেনা হতো। সারা গ্রামবাসীরা ওই সময়টার জন্য মুখিয়ে থাকতো। এসব ছাড়াও প্রতি বছর পুণ্যাহের দিনে মানে পয়লা বৈশাখে জমিদার গোটা গ্রামবাসীদের পেট ভরে খাওয়াতেন। প্রত্যেককে নতুন শাড়ি জামা কাপড় উপহার দিতেন। যে বছর খরা কিংবা দুর্ভিক্ষ বা মহামারী হতো জমিদার মকুব করে দিতেন প্রজাদের খাজনা। এসব ছাড়াও গরিব প্রজারা কেউ যদি মেয়ের বিয়ে বা মা বাপের শ্রাদ্ধের জন্য তার কাছে সাহায্য চাইতে যেত, তিনি তাদের সমস্ত খরচ বহন করতেন। নদীতে বাঁধ বেঁধে দেয়া, পুকুর কাটানো, চওড়া রাস্তা তৈরি করা, স্কুল হাসপাতাল এইসব করে দেয়া, সব ব্যাপারেই জমিদার কেদার রায় ছিলেন একেবারে দরাজ হস্ত। প্রজারা তাকে দেবতার মতো ভক্তি করত, বাপের মতো নির্ভর করত তার উপর। কেদার রায় যেমন দয়ালু তেমনি ছিলেন বীর। 4বার তিনি আরাকানের জলদস্যুদের হারিয়ে দিয়েছিলেন। আগে জলদস্যুদের ভয়ে লোকে জলপথে কোথাও যেতে আসতে পারত না, ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ হবার মুখে। কেদার রায় সেই জলদস্যুদের নিধন করে বাংলাকে রাহুমুক্ত করলেন। এই সমস্ত খবর গেল দিল্লি বাদশার কানে। এই প্রবল প্রতাপ জমিদারকে বশে আনার জন্য দিল্লির বাদশাহ উঠে পড়ে লাগলো। জাহাঙ্গীর বাদশার সঙ্গে সেবার ভীষণ যুদ্ধ বাঁধলো আমাদের এই কেদার রায় জমিদারের। তুলনায় অনেক ছোট হলে কি হবে, বাংলাদেশের এই 12 ভূঁইয়াদের বশে আনতে কিন্তু দিল্লির বাদশাকে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল। বছরে একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পরিমাণ খাজনা বাদশাকে পাঠিয়ে দিয়ে এই 12 ভূঁইয়া বা জমিদাররা থাকতেন সম্পূর্ণ স্বাধীনভাবে। প্রজাদের ওপর কোনো বাড়তি জুলুম তারা বরদাস্ত করতেন না। কিন্তু সে বছরটা ছিল আকালের বছর। অনাবৃষ্টির কারণে চাষিদের ক্ষেতে ভালো ফসল হলো না। এদিকে দিল্লির বাদশাহ সেই বছরেই করের পরিমাণ আরো 1.5 গুণ বাড়িয়ে দিল। কেদার রায় তার জমিদারিতে সব প্রজার খাজনা মকুব করে দিয়েছিলেন, কিন্তু দিল্লির বাদশাহ আকাল শুনল না, প্রজাদের দুঃখ বুঝল না। জমিদার কেদার রায় কিন্তু কিছুতেই মানলেন না তৎকালীন বাদশাহ জাহাঙ্গীরের অন্যায় জুলুম। জমিদার দূত মারফত বাদশাহ জাহাঙ্গীরকে বলে পাঠালেন, জোর করে খাজনা আদায় করতে গেলে মারা পড়বে আমার প্রজারা, তা কিছুতেই হতে দেব না, কিছুতেই দেব না বাড়তি খাজনা। রাগে ক্ষিপ্ত হয়ে গেল বাদশাহ। সেনাপতি মানসিংহের নেতৃত্বে সৈন্য সামন্ত পাঠালো জমিদার কেদার রায়কে বন্দি করে আনবার জন্য, আর সেই সঙ্গে প্রজাদের জুলুম করে কর আদায় করে নিতে। সমস্ত বিক্রমপুর জুড়ে বেজে উঠল যুদ্ধের দামামা। বীর কেদার রায় এক ফোঁটা ভয় না পেয়ে যুদ্ধের জন্য তৈরি হতে লাগলেন। তার নৌবাহিনী ছিল ভারত বিখ্যাত। যুদ্ধের সময় বাড়ির মহিলাদের যাতে বিধর্মীদের হাতে বন্দী হয়ে সম্মান হারাতে না হয়, তাদের গোপনে নৌকায় করে পাঠিয়ে দেয়া হলো এই অজ পাড়াগাঁয়ের কাছারি বাড়িতে। তারপর আমি কৌতূহলে অস্থির হয়ে প্রশ্ন করলাম দিদুনকে। দিদুন বলে চললেন, ওই কাছারির গোমস্তা ছিল নরনারায়ণ রায়। লোকটা এমনিতে বাইরে খুব ধার্মিক আর শান্ত স্বভাবের হলে কি হবে, ভেতরে ভেতরে ছিল ভীষণ লোভী আর চতুর। প্রচুর টাকা উৎকোচের লোভে সেই গোমস্তা নরনারায়ণ চরম বেঈমানি করল নিজের প্রভুর সঙ্গে। সেই বিশ্বাসঘাতক মুঘল সেনাপতি মানসিংহের কাছে খবর পাঠিয়ে দিল যে কেদার রায়ের পরিবারের সমস্ত মহিলাদের গোপনে পাঠিয়ে দেয়া হয়েছে হুগলি জেলার এই প্রত্যন্ত গ্রামের কাছারি বাড়িতে। খবরটা শুনেই মুঘল বাহিনীর মধ্যে উৎসাহ উদ্দীপনার ধুম পড়ে গেল। মুঘল বাহিনীর যোদ্ধাদের লালসার লেলিহান আগুন দাবানলের মতো ধেয়ে আসতে লাগলো এই ছোট্ট শান্ত গ্রামটির দিকে।
তারপর একদিন এক ঘোর অমাবস্যার রাতে অতর্কিতে কয়েক হাজার ঘোড়সওয়ার টগবগিয়ে ঘোড়া ছুটিয়ে এসে ঘিরে ফেলল এই ছোট্ট গ্রামখানা। কাছারি বাড়ির সদর ফটক বন্ধ করে দিয়ে তারা অন্দরমহলের দিকে ধেয়ে চলল। ওই বাড়িতে নরনারায়ণ রায়ের পরিবারের মেয়েরাও থাকতো, কিন্তু বেঈমান গোমস্তা তাদের আগে ভাগেই সরিয়ে দিয়েছিল অন্য কোথাও। বাদশাহী সিপাহীরা জমিদার বাড়ির মেয়েদের যাকে সামনে পেল তার উপরে নির্মম অত্যাচার করতে লাগলো। তাদের আর্তচিৎকারে আর কান্নায় ছুটে এলো গ্রামান্তরের লোকেরা, কিন্তু শয়তানরা আগেই বন্ধ করে দিয়েছিল ফটক। পাশবিক অত্যাচার করার পরও যেসব মেয়েরা বেঁচে গিয়েছিল, বাদশাহী সিপাহীরা তাদের পালকিতে উঠিয়ে নিয়ে দিল্লিতে পাচার করে দেবার উদ্যোগ করতে লাগলো। আমার ঠাকুরদাদার মা ছিলেন ওই বাড়ির আশ্রিতা। তিনি আড়াল থেকে পাচার করা ষড়যন্ত্রের কথা সব শুনে পেয়েছিলেন। নিজের প্রাণের ভয় না করে তিনি সব কথা মহিলাদের বলে দিলেন। তখন ভর দুপুর বেলা সিপাহীরা গেছে গাঁয়ের ভিতর পালকির সন্ধানে। কাছারি বাড়ির উঠোনে ছিল 10 মানুষ সমান গভীর এক মস্ত বড় কুয়ো। মেয়েগুলো আর কোনো উপায় না দেখে মরিয়া হয়ে একে একে ঝাঁপ দিল সেই কুয়োর মধ্যে। সিপাহীরা যখন পালকি নিয়ে আর কাহারদের সঙ্গে নিয়ে কাছারি বাড়িতে ফিরে এলো, তখন সেখানে শুধু কয়েকজন বুড়ি ঝি ছাড়া আর কেউ কোথাও নেই। সারা কাছারি বাড়ি শ্মশানের মতো খাঁ খাঁ করছে। এদিকে সিপাহীরা গ্রাম ছেড়ে চলে যাবার পর নরনারায়ণ রায় তার বাড়ির মেয়েদের একে একে ফিরিয়ে আনতে লাগলো কাছারি বাড়িতে। কিন্তু হঠাৎ দেখা গেল প্রতিদিনই কেউ না কেউ বাড়ির মধ্যে থেকে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। কোথায় যে যাচ্ছে তার কেউ কোনো হদিশ করতে পারল না। কুয়োর মধ্যে একদিন ডুবুরি নামানো হলো, কিন্তু আধ ঘন্টা বাদে ভেসে উঠল সেই ডুবুরির প্রাণহীন দেহ। তারপর থেকে কেউই আর কুয়োয় নামতে রাজি হলো না। ভয়ে বাড়ির দাসী চাকররা একে একে সব বাড়ি ছেড়ে পালাতে লাগলো। তারপরে পালাতে লাগলো বাবুরাও। একদিন রাতে বাড়ির ভেতর থেকেই নিরুদ্দেশ হয়ে গেল স্বয়ং গোমস্তার নরনারায়ণ রায়। তারপর যে যেখানে ছিল, ঠাকুর চাকর সরকার পেশকার সবাই প্রাণ ভয়ে ওই অভিশপ্ত কাছারি বাড়ি ছেড়ে পালিয়ে গেল। যারা সোনাদানা টাকা পয়সার লোভে পড়ে রইল, তাদেরও আর কিছুদিন বাদে দেখা গেল না। ধীরে ধীরে বাড়িখানা হয়ে গেল পোড়ো বাড়ি। ভূতের ভয়ে লোকে দিনের বেলাতেও ওই বাড়ির ধারে কাছে যায় না। লোকে এখনো বিশ্বাস করে জমিদার কেদার রায়ের পরিবারের মেয়েদের অতৃপ্ত আত্মা তীব্র রোষ থেকে কেউ রক্ষা পাবে না যদি সে ওই বাড়ির ত্রিসীমানা মারায়। দিদুন তার গল্প শেষ করলেন। আমার মনটা খুব খারাপ হয়ে গেল। ভাবতে লাগলাম, বিশ্বাসঘাতকরা যদি না থাকতো তবে বাংলা তথা ভারতবর্ষের ইতিহাস আজ অন্যভাবে লেখা হতো। যাই হোক, এদিকে খেলা তো বন্ধ, বল নেই। সবাই মিলে ঠিক হয়েছিল যে চাঁদা তুলে বল কেনা হবে, কিন্তু পাবলিকের কাজ মানেই 18 মাসে বছর। চাঁদাও আর ওঠে না, বলও আসে না, খেলা টোটালি বন্ধ। এদিকে আমারও ছুটি শেষ হয়ে আসছে। মনে মনে ভাবছি কি করা যায়। এমন সময় হঠাৎই একটা সুযোগ এসে গেল। সেদিন বাড়িতে মানে মামার বাড়িতে সত্যনারায়ণের পুজো ছিল। দিদিমা মামিমা সবাই ব্যস্ত। এই সুযোগে আমি ভাবলাম দেখাই যাক না, ভূত কি আর এত বছর বাদেও ওইখানে বেঁচে আছে। বলটা একবার একটু খুঁজে দেখাই যেতে পারে। তাহলে একদিকে যেমন সবার চোখে হিরো হয়ে ওঠা যাবে, ঠিক তেমনি মানুষের একটা মিথ্যে ভয়ও দূর করে দেয়া যাবে। 7-5 ভাবতে ভাবতে সবার চোখ এড়িয়ে বেরিয়ে পড়লাম। পায়ে পায়ে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম সেই পরিত্যক্ত কাছারি বাড়ির দিকে। কাটা জঙ্গল ডিঙিয়ে বড় বড় ঘাস মারিয়ে চলে এলাম জং ধরা লোহার বিশাল গেটটার কাছে। এই গেটে কত বছর কোনো মানুষের হাত পড়েনি।
তালা হয়তো কোনো কালে ছিল, নষ্ট হয়ে খসে পড়ে গেছে কবেই। বড় বড় লতা শক্ত করে জড়িয়ে আছে গেটের গায়ে। গায়ের জোরেই গেটটা একটু ফাঁক করে অতি কষ্টে ভেতরে ঢুকে পড়লাম। চারিদিকে সতর্ক দৃষ্টি চালিয়ে খুঁজতে লাগলাম বলটা কোথায় যেতে পারে। দেখলাম বাড়িটার মাঝখানে বিরাট একটা উঠোন, আর তার চারিদিক ঘিরে আছে দোতলা পাকা দালান। এখন ইট সব খসে পড়ে গেছে, শুধু ছাদ, সিঁড়ি আর বড় বড় বারান্দাগুলো টিকে আছে কোনো রকমে। বাড়ির উঠোনে অসংখ্য গাছপালা, আম, জাম, কাঁঠাল গাছও আছে। এই বৈশাখ মাসে সব গাছগুলোই ফলে ভরা। পাড়ার বা চুরি করার কেউ নেই, তাই পাখি আর বাদুরদের রাম রাজত্ব সেখানে। দু চারটে বাঁদরকেও দেখা গেল এদিক ওদিক লাফালাফি করছে। আমি চারিদিকে তন্ন তন্ন করে খুঁজছি বলটা, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। ঝোপ ঝাড় দু হাতে ঠেলে সরিয়ে পাগলের মতো খুঁজে চলেছি। এমন সময় হঠাৎ পিঠে কার হাতের স্পর্শ, বরফের মতো ঠান্ডা। চমকে লাফিয়ে উঠলাম আমি। কে? দেখলাম একজন মহিলা, আমার মায়ের চেয়ে কিছুটা কমই হবে বয়স। শাড়ি পরা, কপালে বড় সিঁদুরের টিপ, বড় বড় লম্বা চুলগুলো উঠছে হাওয়ায়। বউটি দেখলাম হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। আমি পিছন ফিরে তার দিকে তাকাতেই সে হেসে বলল, কি খুঁজছো? বল। আমি বললাম, হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? বউটি বলল, ওই তো দেখলাম সেদিন উড়ে এসে পড়লো বলটা। আমি বললাম, তুমি কোথায় থাকো? বউটি বলল, এখানেই থাকি। আমি বললাম, আমার বলটা দেখেছো? বউটা মুচকিয়ে এসে বলল, হ্যাঁ দেখেছি বই কি, এসো না আমার সঙ্গে, দেখিয়ে দিচ্ছি। আমার মনে হলো যেন হাতে চাপ পেয়ে গেছি। খুব আনন্দের সঙ্গে আমি বউটির পিছন পিছন হাঁটতে লাগলাম। বন জঙ্গল ভেঙে হাঁটছি তো হাঁটছি। বললাম, কই গো, কোথায় আমার বল? বউটি বলল, ওই তো ওখানে, দেখতে পাচ্ছ না? আমি বললাম, কই, কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। বউটি বলল, ওই তো, আর দু চার পা এগিয়ে যাও। আমি ঠিক পা ফেলতে যাব, এমনি সময় হঠাৎ একটা বড় বাঁদর ঝুপ করে পড়লো ঠিক আমার সামনে। আমি ভীষণ চমকে উঠে লাফিয়ে দুপা পিছিয়ে গেলাম। আর গিয়েই যা দেখলাম, তাতে আতঙ্কে আমার সমস্ত শরীরের রক্ত জমে গেল। গায়ের লোম সব খাড়া হয়ে উঠল মুহূর্তে। দেখলাম আমার ঠিক সামনেই, ঠিক 3-4 হাত দূরে একটা মস্ত বড় কুয়ো। লতা পাতায় ঢাকা ছিল বলে বুঝতে পারিনি। দেখি ভয়ে চিৎকার করে উঠলাম আমি। বউটা ওইখানটাই দেখিয়ে দিয়েছিল আমায়, বলেছিল ওইখানেই পড়েছে বলটা। কি সাংঘাতিক! এক্ষুনি তো ওই কুয়োর মধ্যে পড়ে যেতাম। নির্জন এই জঙ্গলে গভীর কুয়োর মধ্যে পড়ে হাবুডুবু খেয়ে মরে থাকতাম, কেউ জানতেই পারতো না। ভাগ্যিস বাদরটা ঠিক সময় লাফিয়ে পড়েছিল সামনে, না হলে আজ তো এতক্ষণে। ভয়ে ভয়ে পিছিয়ে গেলাম অনেকটা। ভালো করে চারদিক তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। বউটি যে আসলে কে ছিল তার এতক্ষণে বুঝতে বাকি রইল না আমার। আমি ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে পুরো বাড়িটাকে থেকে কোনো রকমে বাইরে বেরিয়ে ধপ করে বসে পড়লাম মাটিতে। আমাদের সেই খেলার মাঠে কয়েকজন ছেলে তখন সাইকেল চালানো প্র্যাকটিস করছিল। আমাকে ওইখানে ওইভাবে বসে থাকতে দেখে তারা কাছে এসে জিজ্ঞেস করলো, কিরে, কি হয়েছে, এখানে এইভাবে বসে আছিস যে? আমি নিজেকে সামলে নিয়ে বললাম, না কিছু নয়, এমনি, কাল চলে যাব তো, তাই একটু ঘুরে বেড়াচ্ছিলাম চারিদিকটা। পরের দিনই কলকাতায় ফিরে এলাম। মামার কাছে এত বায়না করেছিলাম বাড়ি যাওয়ার জন্যে যে মামা সকালে কলকাতার ট্রেনে তুলে দিয়ে গেলেন। বাড়িতে ফিরে এলাম বটে, কিন্তু সেদিন রাত থেকেই এলো ভীষণ জ্বর। জ্বরে গা পুড়ে যেতে লাগলো আমার। কয়েকদিন জ্বরে আচ্ছন্ন হয়ে পড়ে থাকার পর জানা গেল টাইফয়েড হয়েছে আমার। ডাক্তার বলল পাড়া গাঁয়ের জলের জন্যই হয়েছে, শুধু
আমি একাই মনে মনে জানতে পারলাম কেন জ্বর এলো আমার হঠাৎ। সেবার অসুখ সারতে প্রায় মাসখানেক সময় লেগেছিল। তারপরেও অনেক অনেক দিন ধরে সব সময় কেমন যেন মন খারাপ হয়ে থাকতো আমার। থেকে থেকে যেন শুনতে পেতাম কাছেই কোথাও যেন অনেকগুলি মেয়ে হাহাকার করে কাঁদছে, আর কান্নার শব্দটা যেন উঠে আসছে কোনো গভীর জলের তলা থেকে। বারবার মনে পড়ে যেতে লাগলো বল ফুঁজতে গিয়ে আর ফেরেনি ছোট একটা ছেলে। কুয়োর নিচে হাহাকার করে আজও কেঁদে চলেছে সেই অসহায় মেয়েগুলো। কাছারি মাঠের সেই হতভাগ্য কিশোর খেলোয়াড়টির কথা ভেবে, নাকি কুয়োয় ঝাঁপিয়ে পড়া ওই সব হতভাগিনী মেয়েদের কথা ভেবে সঠিক বলতে পারবো না। তবে যখন তখন অকারণেই বড় কান্না পেত আমার। আমি সবার থেকে আড়ালে গিয়ে লুকিয়ে কাঁদতাম। এই ঘটনার পর আর কোনোদিন আমি মামার বাড়ি যাইনি। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থেকে গল্পটি শোনার জন্য। আবার সবাইকে ধন্যবাদ জানাই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে থাকবার জন্যে, এই রকম গল্প প্রতি শনিবার সন্ধ্যা 7টায় শুনবার জন্যে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, শুভরাত্রি।